ফিরলাম বিরতির পর। অশান্ত বাংলাদেশে একের পর এক সময় আমরা খবর পাচ্ছি যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সেখানে যারা হিন্দুরা রয়েছে তারাও কোনো না কোনো ভাবে আক্রান্ত। তাই ভারতীয়দের ওপর হিংসা ঠেকাতে কমিটি গঠন করলো কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বিএসএফ কর্তাদের নিয়ে কমিটি গঠন করেছে কেন্দ্র। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে জুড়ছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, দেখো, বাংলাদেশের যে লাগাতার হিংসা সেটা কিন্তু কোনো মুহূর্তেই বন্ধ হয়নি, বরঞ্চ হিংসা মাঝে মধ্যেই এমন ভাবে কায়েম হচ্ছে যে প্রত্যেক দিনই কোনো না কোনো মানুষ নিহত হচ্ছে। গতকাল আজকের ছবি একটু ব্যতিক্রম। আজকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমগুলিতে এখনো কোনো হিংসার ছবি দেখা যায়নি। তবে বিএনপি নেতা যেভাবে আজকে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা যাবে না, এটা একটা বিএনপির মতো দল তারা এটাই বলবে, এটা প্রত্যাশিত। কারণ বাংলাদেশে তো কোনোদিন গণতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থা খুব একটা বেশি তাদের আমলে ছিল না এবং তারা সবসময়তেই এই হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী। সেই হিংসাত্মক রাজনীতির বিশ্বাসী একটি দলের কাছ থেকে এর থেকে বেশি কিছু প্রত্যাশিত নয়। ভারত সরকারকে বিএনপি, যারা এখনো পর্যন্ত নির্বাচিত কোনো সরকার নয়, নির্বাচিত কোনো এমপি সেইভাবে তাদের নেই, একজন রাজনৈতিক দল থেকে ভারত সরকারকে কোনো মুহূর্তেই বলতে পারে না। তারা যদি বিজেপি কে বলতো তাহলে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বলছে, এটা ঠিক। কিন্তু একটি রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক দেশের সরকারকে নির্দেশ দেবে, এইটা মনে হয় বিএনপি অধ্যত্বের একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর বিএনপি নেতা যিনি এই হুঙ্কার তুলেছেন তিনি নিজে কি কোনো সরকারি পোস্টে রয়েছেন? দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের সঙ্গে থাকবে কি থাকবে না সেটা পরের বিষয়, কি দাবি দাওয়া সেগুলো পরের বিষয়। একজন সরকারের এমপি এখন তত্ত্বাবধায়ক সরকারে যারা রয়েছে 19 জনের কমিটি, তারা ভারত সরকারের কিছু দাবি নিয়ে তারা অ্যাডভাইজার করতেই পারে, সেই ক্ষেত্রে তাদের বলার অধিকার রয়েছে। কিন্তু একজন পার্লামেন্টের সদস্য নয়, পার্লামেন্টের কোনো কিছু নয়, তিনি ভারত সরকারকে কিভাবে পরামর্শ দেন বা ভারত সরকারকে কিভাবে নির্দেশ দিতে পারেন তা নিয়েই কিন্তু বিষয়টি নিয়ে কিন্তু দিল্লি একেবারেও ভালো চোখে দেখেনি। বরঞ্চ দিল্লি কিন্তু এরই পরেই দেখা গেল তৎক্ষণাৎ 24 ঘন্টা গেল না, দিল্লি 5টা পদক্ষেপ করে দিল। দিল্লি কি পদক্ষেপ করলো যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গের যে বিএসএফ এর কর্তারা তাদের নিয়ে একটা কমিটি গঠন করলো। সেই কমিটি আগামী দিনে ভারতের যারা এখনো পর্যন্ত ফিরতে পারেনি তাদের প্রতি কি অত্যাচার হচ্ছে না হচ্ছে সেইটা মোটামুটি কেন্দ্রীয় সরকারকে তারা মোটামুটি জানাবে এবং কেন্দ্রীয় সরকারকে জানানোর পর কেন্দ্রীয় সরকার সেই মতো সিদ্ধান্ত নেবে। তবে আজকের পর থেকে বাংলাদেশের উপর যে কড়া নজরদারি বিএসএফ এর বাঁধলো সে কথা বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার যারা বিএসএফ আধিকারিকরা রয়েছেন তারাই প্রত্যেক দিনের আপডেট ভারত সরকারের কাছে পৌঁছে দেবে। সেই দেশে হিন্দুদের উপর কিরকম অত্যাচার নির্যাতন হচ্ছে বা সেখানে সংখ্যালঘুদের উপর কিভাবে নির্যাতন হচ্ছে, সেখানে হিন্দুদের কোন রকম প্রচুর সম্পত্তি রয়েছে, এছাড়াও ভারতীয়দের প্রচুর সম্পত্তি রয়েছে, ভারতীয়দের বিজনেস প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত বিজনেস প্রতিষ্ঠানগুলোতে কোন রকম আঘাত আসছে কিনা তার জন্যই কিন্তু এই বিএসএফ কর্তাদের দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি আপডেট দেবে, তারপর ভারত সরকার হয়তো নিশ্চয়ই এর পরিপ্রেক্ষিতে কোনো কিছু একটা জানাবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও আজকে ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে কোথাও কিন্তু ইউনুসকে কিন্তু একটা বার্তা দিয়েছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার কমানো। এখন দেখার ভারত সরকারের এই যে জোড়া পদক্ষেপ, সেই জোড়া পদক্ষেপের পরে ইউনুস কি করে। এখন পাকিস্তান বা চীন বা আমেরিকার পাল্লায় পড়ে বাংলাদেশ যতই সুদ চড়াক না কেন, ভারতের যে অগ্নি-5 বা যে সমস্ত অত্যাধুনিক অস্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজিপটকা দীপাবলির জন্য ফাটানো নয়, এটা কিন্তু বাংলাদেশকে কোথাও একটা মনে রাখতে হবে। তাছাড়া ভারতের যে অর্থনৈতিক পরিকাঠামো, সেই অর্থনৈতিক পরিকাঠামো বাংলাদেশের চাইতে কয়েক গুণ বেশি। বাংলাদেশের মতো হাত পাততে হবে না ইউরোপিয়ান কান্ট্রির কাছে ভারতকে। আর ভারত কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশকে, বিশ্বের যত অগ্রণী সংস্থা আছে তাদের প্রথম গন্তব্য থাকে ভারত, সেটা বিজনেসের কারণে। এবং ভারতের শিল্পকে যদি বাংলাদেশ ডমিনেট মনে করে যে বাংলাদেশ ফেলে দেবে, তাহলে কিন্তু বাংলাদেশই পরে এটাকে পস্তাবে। মূর্খ জনগণ নিয়ে আর হিংসাত্মক জনগণ নিয়ে রাজনীতি করা
আর আন্তর্জাতিক মঞ্চে লড়াই করা, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। এইটা কিন্তু বাংলাদেশি জনগণদের বুঝতে হবে। না হলে বাংলাদেশের জনগণরা একটু পাকিস্তানের দিকে তাকালে বুঝতে পারবে সেখানে 1 কেজি টমেটো 200 টাকায় খেতে হয়। তোমার হচ্ছে আটার দাম কখনো কখনো 350 টাকায় পৌঁছে যায়। তাদের মতো একটা গরিব দেশের এত বিলাসিতা দুদিনেই বেরিয়ে যাবে ভারত সরকার যদি নিষেধাজ্ঞাগুলো একের পর এক আনতে থাকে। আর ভারতের আন্তর্জাতিক মঞ্চের যে গুরুত্ব, তার স্বীকৃতিভাগও কিন্তু বাংলাদেশের কিন্তু সেই আন্তর্জাতিক স্তরে সেই গুরুত্ব নেই। এবং পাশাপাশি ভারতের বাজার, সেই বাজারও কিন্তু বাংলাদেশে নেই। অর্থাৎ বাংলাদেশকে ওই মূর্খ জনগণ নিয়ে, ওই কয়েকজন আন্দোলনকারী বিভিন্ন জায়গা থেকে ফান্ড নিয়ে আন্দোলন করে গণ অভ্যুত্থান হওয়া, আর ভারতের সঙ্গে টেক্কা দেওয়া আর ফেসবুকে বিপ্লব করা, দুটোই কিন্তু সমান তালে আলাদা। পাকিস্তান ঝালে ঝালে বুঝতে পারছে যে ভারত সবজি না পাঠালে পাকিস্তানের কি দশা হয়। সেই দশা যদি কোনো মুহূর্তে বাংলাদেশের হয়, তাহলে বাংলাদেশ কিন্তু কোন দিকে যাবে সেটা বাংলাদেশ এবার নিজে বুঝুক। আর ইনফিল্ট্রেশনের কথা বলছে, ভারতের সেনাবাহিনী কিন্তু কার্গিলের মতো উঁচু জায়গাতেও যুদ্ধ করে জয় ছিনিয়ে নিয়ে এসছে। সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমার মনে হয় না, বাংলাদেশের সঙ্গে যদি কোনো সময় ভারতের টেনশন হয়, ভারতের সেনাবাহিনীর বাংলাদেশের জন্য দরকার নেই। ত্রিপুরা বা আসাম বা পশ্চিমবঙ্গের যে পুলিশের আর্ম ফোর্স রয়েছে সেটাই যথেষ্ট। ইভেন বিএসএফ বা সিআরপিএফ বা সিআইএসএফ এর মতো যে আধা প্যারামিলিটারি ফোর্স গুলো রয়েছে সেগুলোও কিন্তু দরকার নেই। আর বাংলাদেশকে এটাও বুঝতে হবে যে যদি 2 লক্ষ মানুষের চাপে ঢাকাতে যদি বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের সেনাবাহিনী যদি গর্তে ঢুকতে পারে, ভারতের 140 কোটি মানুষ, অন্তত যদি 10-20 কোটি লোক যদি বাংলাদেশের দিকে যেতে শুরু করে, তাহলে বাংলাদেশের আর্মি কোন গর্তে লুকাবে সেটা কিন্তু বাংলাদেশের বোঝা উচিত। ওই ফেসবুকে বিপ্লব করা, ঢাকার রাজপথে গিয়ে বিদেশি ফান্ড নিয়ে ধর্ণা করা আর ওই গান করা, দুটো এক জিনিস নয়। সেটা বাংলাদেশের জনগণ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি বাংলাদেশের জন্যই মঙ্গল। আর বাংলাদেশের জিনিস ভারতে না গেলে ভারতের অর্থনৈতিক দুর্বল হবে, এটা একেবারে ঠিক। কিন্তু ভারতের পণ্য বা ভারতের কৃষিজ ফসল, সেটা গোটা বিশ্বেই তোমার হচ্ছে চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যদি রপ্তানি করা হয়, ভারত সরকারের 2 টাকা বেশি আয় হয়, সেই জায়গায় হয়তো 2 টাকা বেশি কম আয় হবে। তার চেয়ে কিন্তু বেশি কিছু খুব একটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ যে মুসলিম কান্ট্র করে লাফাচ্ছে, মুসলিম কান্ট্রগুলির সঙ্গে, বিশেষ করে অগ্রণী মুসলিম কান্ট্র, তাদের সঙ্গে ভারতের সম্পর্কের ইকুয়েশন এই বাংলাদেশি যারা গর্ধব জনগণ, যারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, তাদের বোঝা উচিত আরব জোট তাদের বেশি বার্তা নেয় না, ভারতকে বেশি বার্তা দেয়। ভারতের কথায় বহু হিন্দু মন্দির আরব জোট তৈরি করেছে। অতএব বাংলাদেশি এই গর্ধব জনগণগুলো এবার বুঝুক যে তাদের যে 54টি ইসলামিক কান্ট্রি রয়েছে, তার মধ্যে অর্থনীতিতে যে 10-12টা দেশ এগিয়ে, তারা ভারতের কাছেই কিন্তু তারা বেশি প্রাধান্য পাবে এবং ভারতও কিন্তু তাদের বেশি প্রাধান্য দেয়। এই ইকুয়েশনটা যদি মাথায় রাখে, তাহলে বাংলাদেশের জন্যই আগামী দিনে ভালো হবে। অনেক ধন্যবাদ নীল তোমাকে। নীল বণিক আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে এতক্ষণ কথা বলছিলাম। একেবারেই খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আমরা জানি যে বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা, যে সমস্ত সংখ্যালঘুরা আজকে সেখানে আক্রান্ত হচ্ছেন প্রতি মুহূর্তে, তাদের ওপর যে সেটা যে কোনো রকম ভাবেই ভারত সরকার ভালোভাবে দেখছে না, তার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা দেওয়া হয়েছে এবং সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বিভিন্ন বিএসএফ কর্তারা রয়েছেন। সুতরাং আগামী দিনে, যেটা একেবারেই শুরুর দিকেই বা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলে দিয়েছিলেন যে সেখানে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন বা যে সমস্ত সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপর যাতে কোনো রকম অত্যাচার না হয়, তারা যেন ভালোভাবে সেখানে সেই দেশে থাকতে পারেন, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার কড়া দৃষ্টি রেখেছে এবং তারই ফলস্বরূপ আজ আমরা দেখলাম একটি বিশেষ কমিটি গঠন করা হলো। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।